ফ্রাইডে হরর অ্যানিমেশনের আজকের আয়োজন রাতের জিন। লিখেছেন মেজে শাহরিয়ার। লেখকের অন্যান্য সকল গল্প পেতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি চেক করতে পারেন। শুরু হচ্ছে রাতের জিন। গাছের উপর একের পর এক আঘাত পড়ছে, টুকরো টুকরো কাঠ ছিটকে আসছে চারপাশে। দূরেই উঁচু মাটির উপর রাখা একমাত্র আলোকোৎস লণ্ঠন। আনন্দপুরের জমিদার নিশেখ খান গাছ কাটা দেখতে পারেন না। বিগত সপ্তাহেই গাছ কাটার দায়ে ৩ জন প্রজাকে তিনি মৃত্যুদণ্ড দিয়েছেন। কাঠুরে মজিদ সহ আরও যারা ছিল এ কাজের পারদর্শী, তারা যেন পড়েছে সমলে বিপাকে। এ কাজ না করলে তারা খাবে কি, চলবে কিভাবে? ভিটে বাড়ি ছাড়া আর জমিও নেই যে সেখানে আবাদ করে দিনানিপাত করবে। তাই সে নিয়েছে এক গুরুতর সিদ্ধান্ত। রাতের আধারে যখন পুরো রাজ্য থাকবে গভীর ঘুমে, তখনই সে নীলগিরি জঙ্গলে আসবে গাছ কাটতে। ভোরের আগেই সেসব কাঠ নিজের বাড়িতে সংরক্ষণ করে সকালে তা বেচে দিবে পাশের রাজ্যে। কাজটা আপাত দৃষ্টিতে সহজ মনে হতে পারে, কিন্তু যারা জানে নীলগিরির রহস্য, তাদের কাছে এ যেন মৃত্যুর সাথে আলিঙ্গন। নীলগিরি জঙ্গলের রাজ্য দিনের বেলাতেই ভীতিকর। বাঘ শিয়ালের ভয় তো আছেই, সাথে আছে এক অভিশাপ। বহু বছর আগে এই জঙ্গলকে অভিশাপ দিয়েছিলেন এক দার্শনিক। তিনি বলেছিলেন, যে জঙ্গলের প্রাণী আমার সন্তানকে মেরেছে, সে জঙ্গলকে আমি অভিশাপ দিলাম। এই জঙ্গল এই নগরীর জন্য হবে মন্দ শক্তির আধার। এই জঙ্গল থেকে কেউ কখনো ভালো কিছু পাবে না, কখনোই না। সেই থেকে প্রচলিত আছে জঙ্গলে ভিন্ন জগতের ভিন্ন কিছু বাস করে, যাদের শরীর নেই, যাদের অস্তিত্ব খালি চোখে দেখা মেলে না। কিছুদিন আগে গ্রামের ঠাউর হয়েছিল আদ্রিয়াসপে নামের এক খারাপ শক্তি এ জঙ্গল থেকে পেয়েছে বাগচিতান্ত্রিক। সেই থেকে সে ঘর ছাড়া, তার দেখা মিলছে না কোথাও। এরপর বহু মানুষ এ জঙ্গলে এসে অপঘাতে মৃত্যুবরণ করেছে। সবার মত অভিশপ্ত জঙ্গলই তাদের প্রাণ নিয়েছে। ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো মজিদ। সে জঙ্গলে সে কাঠ কাটছে বর্তমানে। রাতের অন্ধকার যেন চাদর বিছিয়ে ঘিরে ধরেছে তাকে। ভয়ে ভিতরটা যেন কেঁপে উঠল। গা ছমছম করছে, না জানি কখন কি হয়। আজ অনেক গাছ কাটা হয়েছে, এই গাছটা কেটেই সে কাঠ নিয়ে বাড়ি ফিরে যাবে। আর থাকার ইচ্ছে নেই এই অশরীরীদের মাঝে। গাছটা বেশ ভালোই মোটা, অর্ধেক কেটে ফেলেছে সে। বাকি অর্ধেকে বেশ অনেকক্ষণ যাবতই কুঠার চালালেও কেন জানি কাজ হচ্ছে না। থামল মজিদ। কপালের ঘাম হাত দিয়ে চষে ফেলে কোমরে বাঁধা গামছায় মুখ মুছল। আচ্ছা পাল্লায় পড়া গেল তো। গাছটা কাটা যাচ্ছে না কেন? তার শক্তি ফুরিয়ে আসছে। কুঠার উঠিয়ে নিল হাতে, জায়গা বরাবর কুঠার নিশানা করে দিল সব শক্তি দিয়ে এক জোরালো আঘাত। অমনি যেন সশব্দে ফেটে গেল কিছু একটা। সে গাছের কাটা অংশটির দিকে তাকালো। কাটা জায়গাটি থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। অবাক হলো মজিদ। গাছের আঠার রং এত লাল কেন? ঠিক তাদের শরীরের রক্তের মতো। মজিদ ভাবল, হয়তো এটা কোনো দামি গাছ, তাই এমন রস ছুটছে। মজিদ কুঠার উঠিয়ে আবার যেই না কোপ দিতে যাবে, অমনি বাতাসে চাওর হলো এক রাগান্বিত কণ্ঠ। এ তুই কি করলি? শরীরের লোমগুলোতে যেন ঢেউ খেলে গেল শিহরণ। এই জঙ্গলে এত রাতে কে কথা বলে? তুই আমার সঙ্গীকে মেরে ফেললি? হাত থেকে কুঠারটা পড়ে গেল মজিদের। সে আবার কাউকে মারবে কেন? সে তো গাছ কাটছে। কেডা কেডা কথা কয়? তোর কত বড় সাহস, মুখে মুখে উত্তর করিস? ভয় পেতে লাগলো মজিদ। কেউ কথা বলছে, কিন্তু সামনে আসছে না। এই মধ্যরাতে আদৌ কি সেটা মানুষ?
তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। উদ্ভ্রান্তের মতো আশপাশ তাকালো মজিদ। তোকেও আমি রক্তাক্ত করব, যেভাবে তুই আমার সঙ্গীকে করেছিস। ভয় আর সইতে না পেরে এক দৌড় এসে পালিয়ে গেল জঙ্গল থেকে। জঙ্গল পেরিয়ে গ্রামের রাস্তাটায় উঠতেই ভয়ের দাপটে সে অজ্ঞান হয়ে পড়ে রইল মেথুপথের এক ধারে। সকালে আলো ফুটেছে অনেকক্ষণ আগে। গ্রামের একটা বাড়ির সামনে বেশ ভালো রকমের ভিড় লেগেছে। সুমন মিয়া কৌতূহল বশত সেই ভিড় ঠেলে ভিতরে ঢুকে যায়। কান্নার আহাজারি শোনা যাচ্ছে। কেউ কি মারা গেছে এই বাড়িতে? ভিতরে আসতেই হকচকিয়ে উঠল সে। লোকটাকে সে চিনে। আরে, এই যে তাদের কাঠুরে মজিদ। গায়ে বড় বড় ফোঁড়া উঠেছে, সবগুলোই লাল টকটকে। মজিদ বিছানায় শুয়ে কাতরাচ্ছে নিদারুণ ব্যথায়। পাশের ঘর থেকে তার স্ত্রী মেয়েদের কান্নার আওয়াজ আসছে। সুমন মিয়া জানতে চাইল ঘরের ছেলেদের কাছে ঘটনা আসলে কি হয়েছে। অমনি হঠাৎ শব্দ করে ফেটে গেল এক বিস্ফোরা। যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল মজিদ। সে ফোঁড়া ফেটে গল গল করে রক্ত বেরিয়ে আসলো। খাট ভিজে গেল গরম লাল তরলে। মজিদের একমাত্র ছেলে কান্না জড়িত গলায় বলল, সকাল থেকেই আব্বার এই অবস্থা, শরীরে এইগুলা কেমনে হইল, কখন হইল কিচ্ছু কইতে পারি না। কবিরাজ ডাকছিলাম, সে এই শরীর দেখাই ভয়ে পালাইছে। কি হইছে কেন হইছে কিচ্ছু কইতে পারে নাই। সুমন মিয়া কাঠুরে মজিদের দিকে তাকাতে পারছে না। লোকটার চোখের পাতাতেও এক বড় লাল ফোঁড়া উঠেছে। চোখ দিয়ে পানি পড়ছে তার। দেখেই মনে হচ্ছে সে ভীষণ যন্ত্রণা পাচ্ছে এই ফোঁড়াগুলোয়। সুমন মিয়া সিদ্ধান্ত নিলেন মসজিদের হুজুর ডেকে এ রোগের সমাধান জানতে চাইবেন। সে বেলা তিনি মজিদের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তার যত যা কাজ ছিল সব দ্রুত শেষ করে স্থানীয় এক মসজিদের ইমামকে নিয়ে ফিরে আসলেন বাড়িতে। ততক্ষণে মজিদের অবস্থা আরো খারাপ, প্রাণ যেন যায় যায় অবস্থা। মজিদের ঘরের পিছন দিয়ে রেল লাইন গিয়েছে একটা। দুপুরের এই শেষ ভাগে বাঁশি বাজিয়ে এক রেল ছুটে গেল সে লাইন ধরে। আধা কাঁচা ঘরটা যেন কাঁপতে লাগলো। ট্রেন গেলে আশপাশের মাটি যেন কাঁপিয়ে তোলে সে। ট্রেন চলে যেতেই হুজুর আদেশ দেন ঘর থেকে অন্য সব গ্রামবাসীদের আপাতত বাইরে পাঠাতে। ঘরে যেন পরিবারের লোকজন আর সুমন মিয়া ছাড়া বর্তমানে কেউ না থাকে। সুমন মিয়া ও মজিদ কাঠুরের একমাত্র বড় ছেলে বাকিদের বাইরে পাঠিয়ে দেয়। মসজিদের ইমাম বেশ অনেকক্ষণ ধরে পর্যালোচনা করলেন মজিদকে। এরই মধ্যে ফাটল শরীরে ওঠা আরেকটি বিস্ফোরা। মজিদের প্রাণপণ এক চিৎকার। যন্ত্রণায় ফের ছটফট করতে লাগলো বেচারা। ইমাম সাহেব দূরে এসে দাঁড়ালেন। সুমন মিয়াও আসলো তার কাছে। মজিদের একমাত্র ছেলেটা তার বাবার রক্ত পরিষ্কার করতে লাগলো। সুমন মিয়া ইমামকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মজিদের? ওর উপর কিছু জিনের কালো ছায়া পড়ছে, তারাই এই হাল করছে। কি বলেন? জিনে করতেছে? জিনে আবার তার উপর ভর করলো কেন? আমি জিনেদের ক্ষোভ দেখে যা বুঝলাম, হয়তো মজিদ তাদের কোনো সদস্যকে মেরেছে। কোন কি হুজুর? হ্যাঁ, আর তাই মজিদকে এভাবে বিস্ফোরার যন্ত্রণায় রেখে দিয়েছে তারা, যতক্ষণ না মজিদের মৃত্যু হয়। হায় হায়! ভয় পেল সুমন মিয়া। কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, এর প্রতিকার নাই? দাঁড়াও, আমি তাদের সাথে কথা বলি। ঘরের এক নির্জন কোণে চলে গেলেন ইমাম সাহেব। সুমন মিয়া মজিদের ছেলেকে ডেকে বলল খাবার খেয়ে নিতে, তারা এখানে আছে। মজিদের ছেলে যেতে চাইল না। ততক্ষণে চলে আসলো ইমাম সাহেব। ওরা দেখি প্রচন্ড ক্ষিপ্ত। জিনেদের এক সঙ্গিনীকে মজিদ হত্যা করেছে। কি কন? কোনো উপায় কি নাই? আছে আছে, ওদের রক্ত লাগবো। ওরা রক্ত ছাড়া ক্ষান্ত হইব না, কিন্তু কোনো প্রাণীর রক্তে তারা রাজি হইতেছে না।
মানুষের তাজা রক্ত ছাড়া তারা মসজিদে ছাড়বে না। হায় হায়, মানুষের রক্ত! সোজা কোথায়, তারা একজন মানুষের জীবন চায়। তাদের ভাষ্য, তারা জীবনের বদলে জীবন নিবে। হতাশায় পড়ল সুমন মিয়া। ফিরে তাকালো বিছানায় থাকা মজিদের দিকে। এই যন্ত্রণাদায়ক মৃত্যু যেন দেখেই অনুভব হচ্ছে তার। কি ভয়ানক! হঠাৎই মজিদের ছেলেটা দৌড়ে বেরিয়ে গেল। ইমাম এবং সুমন মিয়া কিছুই বুঝতে পারল না। জিনেরা কি মজিদের পরিবারকেও ধাওয়া করলো নাকি? তখনই কানে আসলো ট্রেনের হুইসেল। তারা বেরিয়ে আসলো ঘর থেকে। বিকাল 5টা, ডাউন টাউন আনন্দপুর ক্রস করছে। ওই তো দেখা যাচ্ছে ট্রেনটা। বাড়ির পিছনে সেটা আসতেই হঠাৎ মজিদের ছেলেটা ঝাঁপিয়ে পড়ল ট্রেনের সামনে। এ ঘটনায় যেন হতবিহ্বল হয়ে পড়ল সুমন মিয়া ও ইমন সাহেব। এমন কিছু তারা মোটেও কল্পনা করেনি। খণ্ড বিখণ্ড হয়ে গেল ছেলেটার শরীর। তাজা তরল রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ল আশপাশে। গ্রামবাসী যারা সামনাসামনি দেখেছিল সে ঘটনা, হই হুল্লোড় পড়ে গিয়েছিল সে সময়। সে খণ্ডিত শরীর যারাই দেখেছে তারাই যেন মূর্ছে পড়েছে, বারবার, বারংবার। বেশ কয়েকদিন পেরিয়ে যায় সেই ঘটনার। সুমন মিয়া বসে আছেন মজিদের বাড়িতে। মজিদ সেদিনের পর থেকেই হঠাৎ করে যেন সুস্থ হয়ে উঠল। শরীরে ফোড়া কেন, কোনো দাগও নেই। তবে মজিদের মুখে সেদিনের ঘটনার পর থেকে আর কখনো হাসি দেখেননি সুমন মিয়া। লোকটা যেন হাসতেই ভুলে গিয়েছে চিরদিনের জন্য। সে হাসি যেন কেড়ে নিয়েছে কাল। তার জীবন বাঁচাতে একমাত্র যুবক ছেলেটা ট্রেনে কাটা পড়ে প্রাণ দিয়েছে। এভাবেই কি বেঁচে থাকতে চেয়েছিল প্রিয় সন্তানহীন এক বাবা হিসেবে?